মশাই। মানে ওই রতি বাস্তির বাবা বাগাবাতি খুন হয়েছে। কবে খুন হলো? রাতে বোধ হয়। তবে কে বা কারা খুন করেছে এখনো সেটা বোঝা যাচ্ছে। পুলিশ তদন্ত করছে। আরে আত্মহত্যা ভয় করছে। কিন্তু বেশ মনে আছে ওই ওই ফ্যাক্টরির আন্দোলনের দিনও আমি বাঁকা বাঁকিয়ে কিন্তু দেখেছি। অরণ্য বাঙুরি আশেপাশে আগে বোধ হয় যা থাকতো হেমন্তদার পাশে পাশে। ঠাকুর বেইমানি করলে সাজা দিয়ে দেয় আর সে ভোগে চলে যায়। তাই না হেমন্ত বাবু? সবই ঠাকুরের লীলা, সবই ঠাকুরের লীলা। আরে আমার মাস্তুতো ভাই, আমার দুঃসম্পর্কের মায়ের বোনের একমাত্র ছেলে, কলকাতায় বিখ্যাত বিশ্বাস পরিবারের বাড়ি, নাম নারু গোপাল। আরে বিনয় দিদির সঙ্গেই তো ওর বিয়ের আমি সম্বন্ধ করেছি। কিন্তু তোমার সঙ্গে তো আমার দিদি। আরে আমার সঙ্গে অসুবিধা থাকলে তখন তো নারু গোপালের সাথে। হ্যাঁ, তবে প্রচুর টাকার মালিক কিন্তু। সব কথা থাক। তা কে খুন করলো বাঁকাবাকিকে কিছু টের পেলেন হেমন্ত বাবু? সে খবর তোমার আমার কি দরকার? ও খবর তো পুলিশ অফিসার আছে, পুলিশ অফিসার সামনে করবে। পুলিশের তো অনেক রকমের কাজ। কোন খুনে প্রমাণ খোঁজা আর কোন খুনে প্রমাণ হাফিজ করা। তা এটার ক্ষেত্রে কি করলেন হেমন্ত বাবু? সাবধানে থাকার কিছু নেই। ও হেমন্তদা আমার গুরু। এ যেন বলেছিল গরুর কাছে শস্য আর গুরুর কাছে শিষ্য একই ব্যাপার। যখন তখন উনি গিলে ফেলতে পারে। হ্যাঁ, এই সার কথাটা যখন নারু গোপাল বুঝে বলেছে তখন আর কোনো ভুল করবে না। আসছে হপ্তায় সুখরাম বরযাত্রীর মালের খবরটা নিয়ে আসছে। নারু গোপাল একটা রত্ন। পুলিশের খাতায় নাম দাম টাকাটাও আশ্চর্যের কিছু নয়। হেমন্তদা, দোহাই তোমার, দিদিকে তুমিই বিয়ে করো। দিদি আমাদের বড় আদরের দিদি। যদি তার কোনো সর্বনাশ হয়ে যায়। নিশ্চিন্ত থাকবি না, তুই নিশ্চিন্তে থাক। তোকে আমি স্নেহ করি। আমি জানি you are much more faithful than my ancestors and all. Take your yacht. বিনয়, আমি যে কাজটা দিয়েছিলাম সে কাজটা যেন আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলবি। তুই আমার 1 নম্বর দাদা। No, sir. I am your most obedient servant, sir. ওই আরেকটা সুন্দর দুপতলাতে ওই রকম টাকা নেই হেমন্ত। আমার গুরু, যে লক্ষ্মীকে আপনি দেবী বলে পুজো করে সে লক্ষ্মী কখনো আমার শয্যা সঙ্গিনী, কখনো আমার কীটদাসী। তাই টাকা আমার সিন্ধুকে থাকে না, থাকে বালিশের তলায়, লেপের তলায় আর এই জুতোর সুখ তলায়। আর আপনার যদি খুব অসুবিধে না হয় তাহলে আপনিও নিতে পারেন। সূত্র থেকে জুতোটা ধরে নিন।
মান সম্মানের তো কিছু নেই, আপনারাই বলুন না, টাকার আবার মান সম্মান? হ্যাঁ, নেই, নেই, নেই। কিন্তু আমার পোষা কুকুরের চেয়েও বেশি বিশ্বস্ত হেমন্তবাবু। এর আমি কোনোটাই নয়, আমি হচ্ছি ওই দিশি, তার কুকুর নয়। আমি এই হেমন্ত মিত্রি নির্দেশে আমি যাকে আমার কামড়ায় আর জলাতঙ্ক না হয় কেউ রেহাই পাবে না। জলাতঙ্ক, জলাতঙ্ক। আমি কিন্তু কুকুর নই হেমন্ত বাবু। জানি জানি আপনি হচ্ছেন বিড়াল। ভাই বলে বিড়ালের আড়াই পা গেলে বিড়াল উপকার এবং অপকার দুটোই ভুলে যায়। যাই হোক, দুধটা কিন্তু নিয়মিত দিয়ে যাবে, খাবার টাবার গুটিয়ে হ্যাঁ? কি করে বসে থাকবো? চলে হ্যাঁ। ভাই, বাগাবাগির খুনটা জব্বর হয়েছে। বনমস্তানের পাকা হাত। সারা ওই পুলিশ অফিসার নন্দ হাজারের খবর পাইনি, পেলে বহু টাকা আদায় করত। কার প্রকৃত টের পাইনি। পথের কাটা সাফ হয়ে গেল। আর পথের কাটা সাফ হলে এই মিত্তির বাড়ির বাগান বাড়িতে বসে মদ আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি। কিন্তু হরলাল এখন এলো না। সে তো চুকে এলো। সে আমার বাবার আমল থেকে মেয়ে সাপ্লাই করে। আজ যে মেয়েটাকে আনন্দ বলেছিল তার বয়স 16। সে বুঝে এলো, কিন্তু এখনো তো সে এলো না। তাহলে কি? আজও তার কথা নড়চড় হয়নি। এই তো এসে গেছে। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে। তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা তোমার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো। মনে নিকুচি করেছে। চিন্তা না, এটা তোমারই বিপদ। তুই কেন এখানে এসেছিস বল? আজ আমি এসেছি এখানে জবাব চাইতে। বল। হ্যাঁ, তোমার কথাই তো বনলতা দিদি তুমি বলেছিলে, বনলতা দিদির মনটা যদি আমি ঠিকঠাক বিষাইতে পারি ওই গাঙ্গুলি বাড়ির ছোট বাবুর ওপর, তাহলে তুমি মোর বাপটারে মাসে মাসে টাকা দিবা, খাবার লিগা, কাপড়ের লিগা। আমি তোর বাপ ওই বাগাবার দিকে মাসের মাস পাঠিয়ে দিতাম। মিথ্যা কথা। হ্যাঁ, মিথ্যু কথা কও। তুমি একটা টাকাও মোর বাপটারে দাও না। তাহলে তোর বাপটা কি খেয়ে বাঁচবে? কি খেয়ে বাঁচতো? কি খেয়ে বাঁচে? হাত খেয়ে বাঁচত, আর সেই বুড়া বাপটারে ভাত জুটাইছে ওই গাঙ্গুলি বাবুর ছোট বাবু। ওই মুনি তপস্বী তোর বাড়িতে কেউ এসছে? তোর বাপ বাগাবার দিকে আমি মাসের মাস টাকা পাঠাতাম না। কেন তোমার এই চামচে ওই বুড়া দামোদর ওই পুরো কামানের সাথে তোর কোথায় দেখা হলো? বিশ্বপরায় আমি তো পুলিশ আমাকে দেখে নিত, কিন্তু তারপর
তুমি তোমার সৎ মানুষের যে নামাবলীটা গায়ে দিয়েছিলে সেটা যদি হঠাৎ করে গা থেকে খুলে যায় তাহলে তোমাকে আকাশ থেকে পড়তে হয়, তাই না? এমন তো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এই দেখো না, আমি এই কাছারি বাড়িতে এসেছি, গরিব মানুষের অভাবের কথাগুলো শুনতে। এই যেমন আমার সাথে দাঁড়িয়ে আছে হরিদাসীর বড় মাথায় ঘুমটা দিয়ে তার অভাব অভিযোগের কথাগুলো আমি একটা একটা করে শুনছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। যারা অভাবের কথা শোনাতে আসে তাদেরকে তুমি অনেক অনেক টাকা দাও, আর টাকা পয়সা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাদেরকে মদ মেমানুষ অনেক কিছু দাও। আমি যখন তোমার ঘরে ঢুকলাম তখন দেখলাম দেয়ালে দেওয়ালে অনেক অনেক সেই নোংরা নোংরা ছবি টাঙানো আছে। তোমাকে এবারই ঠিকানা দিয়ে দিল তোমার ভাই বিনয় না না, সে কেন আমাকে দেবে? সে আমাকে দেয়নি। সে যে খুব খুব লোভী, তোমার টাকার লোভী। সে তার নিজের দিদিকেও মিথ্যে কথা বললো তুমি নাকি কলকাতায় আছো। এবারই ঠিকানা তোমাকে কে দিল? আমাকে যে দিয়েছে তার নামটা আমি কিছুতেই তোমার কাছে বলবো না। কিন্তু আমার এখানে আসার কারণটা কি আমি জানতে আমি পারি? যদি বলি তোমার কাছে কৈফিয়ত চাইতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত। আমি জানতে চাই যে কোন সাহসে তুমি আমার মাকে গিয়ে বলেছো যে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। যা বাবা, এই সত্যি কথাটা বলতে আমার সহজ লাগে নাকি? হ্যাঁ, তাহলে সত্যি কথাটা কি যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আর তুমি এই চাটুর্যে বাড়ির মান সম্মান বজায় রাখার জন্য তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো, তাই তো? হেমন্ত, মানে তুমি একটু বোঝার চেষ্টা করো। না, আমি ভাবতেও পারিনি যে এখনই আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমার মা আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করে নেবে লজ্জার মাথাকে, তাই তো? তুমি বিষয়টা একটু ভেবে দেখো। তুমি তোমার চাহিদা মেনে তুমি এতটা নিচে নামতে পারো? হেমন্ত, ছি ছি ছি। যাকে ও ব্যাপারে আমি সরি। তবে আমাকে আমাকে কবে বিয়েটা করছে বলো, আমার গলায় কবে মালাটা পরাচ্ছে বলো। তোমার মতো বাদুরের গলা যে মুক্তের মালা বানায় না, হেমন্ত। বনলতা, সব সময় তুমি সজারুর কাঁটার মতো আমার সাথে সব সময় এইরকম ব্যবহার করো বলো তো। সেখানে তোমার বাড়ির সবাই আমাকে মেনে নিয়েছে। কিন্তু জানো, ওই বিধাতা পুরুষ যখন আমাকে জন্ম দিয়েছিলেন না, তখন সে আমার কপালে না একেবারে লিখে দিয়েছিল যে ইট ইজ নট ফর সেল, এটা বিক্রয়ের জন্য নয়। তাই আমার বাড়ির লোকেরা তোমার কাছে বিক্রি হলেও তুমি কিন্তু আমাকে সহজে কিনতে পারবে না। শেষবারের মতো ভেবে দেখো বনলতা, বিদেশ তুমি যাবে না। আমি কিন্তু ওই সত্যের পথে পা দিয়ে বাঁকুড়াতে যেতে পারি, কিন্তু তোমার মতো মিথ্যের হাত ধরে বিদেশ যেতে চাই না। এই দেশ তোমার বেশি দিন থাকবে না, তোমাকে আমার কাছে আসতেই হবে। আর তা যদি না পারি তাহলে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে বাঘা ভক্তের মতন খুন করে দেবে, তাই তো? কি বললে দিদি? আমার থেকে মেরে ফেলেছে। কে মেরেছে? তোর বাপটাকে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে? বনলতা, এই চলো বাড়ি চলো। ও একটা পাগলি, চলো। দাঁড়াও হেমন্ত, বাঘা বাঘের মেয়ে কিন্তু পাগড়ি ছিল না, তার নাম ছিল রতি। দিদি বলি ওই লোকে আমার বাপটা কি আর লাইনে দিদি বলি তাকে মেরে ফেলেছে। কে মেরেছে বল? আমার বাপটাকে মেরেছে। কে মেরেছে? তোর বাপটাকে কে মেরেছে? হ্যাঁ, বল কে মেরেছে? অরণ্য গাঙ্গুলির সঙ্গে সেদিন যারা আন্দোলনে পা দিয়েছিল তার মধ্যে ছিল একজন বাঁকা বাঘ। আর বাঁকা বাঘের আন্দোলনে পা দেওয়ার জন্য যার চোখে সব থেকে বেশি জ্বালা ধরেছিল সেই কিন্তু বাঁকা বাঘটিকে খুন করেছে। তুমি বাড়িয়েছো আমার বাপটাকে, আজ আমি তোমার মুখোশটা টেনেছি। যদি তুই এগিয়ে আসিস, তোকে আমি গলা টিপে আর ওর পায়ে গলে এই ছুরিখানা দিয়ে
শয়তান সব শয়তানি পরস্পরের সব কিছু ছড়াতে শেষ করেছে এই শয়তান। তবে এই ছুরিটা আমি ওর বুকে পৌঁছাতে পারলাম না রে। ওর বাপটাকে মেরে ফেলেছে। আমি বাঁচাতে পারলাম না। দিদিমণি পারলে এই ছোট লোক পরিবারে মাফ করে দিও দিদিমণি। আমি কিন্তু তোমাকে কিছুতেই ছাড়বো না শয়তান। ওই রতি তোমাকে ছেড়ে দিলেও তুমি আমার আর অরণ্যের জীবনটাকে যেমন করে শেষ করে দিয়েছো, আমিও কিন্তু তোমাকে শেষ করে দেবো। পারবে না বনলতা, পারবে না। তোমাকে আমি এমন ব্যবস্থা করবো যাতে সারা জীবন আমার বালিশের তলায় মুখ বুঝে কাঁদতে হবে। হেমন্ত! অরণ্যের কাছে আমি হেরে গেছি বনলতা, কিন্তু সাবধান হেমন্ত! আর আমি তার কাছে হারবো না। এবার আমি তার কাছ থেকে তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে আমি শেষ করে দেবো। তুমি ভুল করছো হেমন্ত। ওই অরণ্যর কাছ থেকে এই বনলতাকে কেড়ে নেওয়ার মতো কারোর সাহস নেই। সতীনারী, তোমার সারা শরীরকে আমি অপবিত্র করবো। এমন অপবিত্র করবো যাতে সারা জীবন আমার বালিশের তলায় মুখ বুজে কাঁদতে ছাড়া আর আমার দেওয়ার শীতের সিঁদুর ছাড়া তোমার কোনো উপায় নেই। আমি তোমার মাকে মিথ্যে করে বলেছিলাম যে আমার দ্বারা তুমি অন্তঃসত্ত্বা। এও বলেছিলাম এই কথাটা যাতে তোমাকে না বলি, তুমি আমার বুঝিয়ে আমার সাথে বিয়েতে রাজি করা, কিন্তু না, ওই সালি বুড়িটা শুনলো না, সব কথা বলে দিল। আর বলি যেখানে গিয়েছে তখন তার গলাটা এবার সত্যি করে ছাড়ো বলছি, সাবধান যেন হও। তুমি এগিয়ে আসবে না, আমার হাত ধরবে না, আমাকে ছেড়ে দাও বলছি। এক করে এগিয়ে আসবে না। সাপিনী ভোজ না করলে সাপুরের খেলা দেখাতে মজা লাগে না সুন্দরী? এসো, এসো আমার কাছে। এখন আমার সাধনা করো। বনলতা, বলো বনলতা, এরপর কি বিয়ের সময় বাজবে না?
বাবা পড়ে আছে কেন? আরে আরে প্রশ্নটা তো আমারও। আরে দিদির সঙ্গে তোর যতই মতের অমিল থাকলে বিনয়, তোর দিদিকে এরকম একা একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। বল বল ওর খেলাটা বল বল। কে পড়ে আছে? কে পড়েছে দাদা? হে কি দিদি? কি হলো তবে? আরে আমারও তো সেই প্রশ্ন রে বিজয়। আমি কিছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না রে বিজয়। হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা আমাদের এখান থেকে চলে যাওয়ার পর আমি একটা কবিতা লিখবো বলে বাড়ির বারান্দায় এসেছিলাম রে। তখন দেখছি তোর দিদি বনলতা ছুটতে 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 ও বলতে বলতে আমার হাতে এসে বলে কে যে তাকে বাড়ি ঠিকানা দিল কেউ লাগতে পারলাম না। তোমার কি মনে হয় ওই অরণ্য গানগুলি ধর্ষণ করেছে? হতে পারে না? কি হতে পারে আর কি হতে পারে না সে এখন পরে বিচার হবে। এখন ক্ষমতা আমি দিদিকে নিয়ে একটু থানায় নিয়ে যাই। না ভাই না ভাই না, থানায় নিয়ে যাওয়ার কোনো দরকার হবে না। আমার মনে হয় তোর দিদি মনে হয় একটু পাগল হয়ে গেছে। আমার বন্ধু ওই কে পড়ুয়ার মেন্টাল দিকে নিয়ে গিয়ে কিন্তু বাবা মা একবারও চোখের দেখা দেখবে না দিদিকে। কি দেখবে ভাই? আমি বলে সুস্থ করে নিয়ে আসি, তারপর না দেখবে। আমিও দিদির সঙ্গে যাবো। তোকে যেতে হবে না, তোমাদের দিদির ভাই আমি একাই বহন করতে পারবো ভাই। বিনয় হিয়ালা সিংকে গাড়ি লাগাতে বল। যা যা তাড়াতাড়ি যা। বলছি হেমন্তদা বলছি, কিন্তু আমাদের দিদি আবার সুস্থ হয়ে ফিরবে তো? জানি না তুমি জানো বিজয় এখন তোমার দিদি কোথায়? হেমন্ত মিত্র বলছিল কলকাতার ওই মেন্টাল ক্লিনিকে ভর্তি করে। অনেক জোর করে তার পেট থেকে মেন্টাল ক্লিনিকের নাম বের করেছি। কি নাম? নাম পিসফুল, ওই মধ্য কলকাতার পিসফুল স্ট্রিটে। ঠিক আছে, কাল রাতে বনলতা দেবীকে আমি হেমন্ত মিত্রের বাগান বাড়িতে দিয়েছিলাম। ওর আপনি কেমন দেখেছিলেন? খুবই সুস্থ এবং স্বাভাবিক। হ্যাঁ, এর পিছনে একটা গভীর চক্রান্ত আছে। চক্রান্ত নেই, ছিঁড়ে ফুটে সত্যের সূর্যকে আমি সবার সামনে তুলে ধরবই। কিন্তু আরো শুনেছি আপনি হেমন্ত মিত্র সম্পর্কে ভাই হন। আরো একটা পরিচয় আছে বিজয়, যাক সে কথা। আমি কথা দিচ্ছি তোমার দিদি বনলতা দেবীকে আমি খুঁজে বার করবই। দয়া করে তাই করুন না রূপর বাবু। আমি দিদিকে ছাড়া একদম বাঁচতে পারবো না। তাই করুন। ধৈর্য ধরো বিজয়। আজ হেমন্তদা বলেছিল তোমার দিদি বনলতা দেবীর সঙ্গে নাকি আমার বিয়ে ঠিক করেছি। আমি আর কি বলবো ভাই, সব তো ঠিক হয়ে গেল। এই দেখো আমার মন বলছে হেমন্ত দাস। দিদি কি ভালো আছে? আছে, খুবই ভালো আছে। তা কি কোনো জ্ঞান ফিরেছে? না কেন ফিরেছে, তবে মেন্টাল ক্লিনিকে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখে দিদি কিছু বলেছিল? কি যেন বলছিল
পাগল পাগল আমি পাগল। এই কে বললো রে? কে বললো রে আমি পাগল? এই তোদের মধ্যে কে বললি পাগল? হ্যাঁ আমি পাগল? হ্যাঁ আমি পাগল রে, আমি পাগল। আমি আমার অরণ্যের জন্য পাগল রে, আমি আমার অরণ্যের জন্য পাগল। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তোমরা সবাই পাগল বলো ধন্য যে হয় সে তার আমি। ধন্য আমি, ধন্য যে পাগল তোমাদের সংসারের থেকে আমরা সবাই পাগল, নিজের স্বার্থের জন্য সবাই পাগল হয়ে। তোরাও পাগল। তোদের ঘরে খুঁজতে পারে না কেন জানি? তোদের ঘরে যারা খুঁজবে না তারাও তো পাগল রে। আমার একটা মেয়ে আছে জানি, আমার মেয়েটাও বলেছিল নতুন মন্দিরের চাতালে দাঁড়িয়ে বলেছিল আমরা নাকি সবাই পাগল। একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। অভ্যাস মতো নুড়ি তোরাই তো যত খন্ড করে ঠেকাই তো শিকলের পর তুলে ফেলে দিত নুড়ি, দেখিত না সেটা ভালো করে কখন ফেলেছে সে পরট পাথর, ফেলেছে সে পরট পাথর। চুপ করো! চুপ করো তুমি! মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল, আর তুমি এখানে পাগলামি করছো! মা, তুমি এইভাবে বাবাকে অপমান করতে পারো না। চুপ করবি না, চুপ কর! আমি যত তোকে ভালো করি ততই তোর আমাকে খোঁটা দিস! বিজয়ের কথায় কিছু মনে করবেন না মাসিমা। আসো বিজয়, তাহলে আমরা এখন যাই। আচ্ছা বলো না, আচ্ছা আমরা কি বনলতার জীবনটা আবার সুন্দর করে দিতে পারি না? হ্যাঁ, বলো না, হ্যাঁ, এই বনলতা ফিরে আসবে। বলো না, কেন? বলো না, কেন তুমি এমন করছো বলো তো? আমরা বনলতার জীবনটা সুন্দর করে দিতে পারি না? বলো না। চুপ করো তুমি, কেন এমন করছো? কষ্ট কি শুধু তোমার একার হচ্ছে, আমার হচ্ছে না? আমি কি তোকে পেটে ধরিনি? হেমন্ত, তুমি শাস্তি দাও, তোমার অনেক শাস্তি দাও হেমন্ত, শাস্তি দাও। দিতেই হবে, যা অপরাধ করেছে তাকে তো শাস্তি দিতেই হবে। আপনার ছেলে বিনয় ওই পুলিশ অফিসার দ্বন্দ্ব হালদারকে নিয়ে এক্ষুনি আসছে। আর আপনারা আপনারা মা বাবারা বললেন, ভালো করে শুনুন, বলতেন যে সন্ধ্যেবেলায় যখন বনলতা বাড়ি থেকে বেরোচ্ছিল তখন সে বলে গেছিল অরণ্যের বাড়িতে যাচ্ছি, আর এও বলে গেছিল যে অরণ্যের সঙ্গে আমার শেষ মোকাবিলা করতে আমি যাচ্ছি। এই কথাগুলো আপনি বলতে পারবেন তো? দেখো 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 দেখো, শোনো না, তুমি মহিলাকে ভালো করে বুঝিয়ে দাও, উনি কিন্তু তোমার পেশাদার সাক্ষী নয়, ভালো করে বুঝিয়ে দাও। আমি ওই শয়তানটার বিরুদ্ধে সাক্ষী দিতে 100 মিথ্যা আমি এক নিঃশ্বাসে বলতে পারি। আর আপনি চাটুর্য ঘুরো, আপনি পারবেন তো এই কথাগুলো বলতে? হেমন্ত, নিজের বংশের ইষ্ট দেবতাকে যে মিথ্যা কথা বলে পরের হাতে তুলে দেয়, সে তোমার মতো স্বার্থপর একটা সোনার ডিম পরা হাঁসের জন্য দুটো মিথ্যা কথা বলতে পারবো না? খুব পারবো, খুব পারবো, খুব পারবো। অর্ধেক জীবন বুঝি, কোনখানে চক্ষু বুঝি স্পর্শ করেছিল যার এক পর বাকি অর্থ ভগ্ন প্রাণ
আমার পরিচেদার ফিরিয়ে খুঁজিতে সেই পরশ পাথর, ফিরিয়ে খুঁজিতে সেই পরশ পাথর। বাবা হেমন্ত, ভালো হয়ে আমার বনলতা আমার ঘরে ফিরে আসবে তো? আপনি নিশ্চিত থাকুন, আপনার মেয়ে বনলতা ঠিক আপনার কাছে ফিরে আসবে। আমি এসে গেছি হেমন্ত মিত্র। বনলতা কোথায়? মায়ের বড়মা, তুমি জবাব দাও অরণ্য, তুমি বনলতাকে কোথায় লোক করে গেছো বলো? শোনো হেমন্ত মিত্র, আমার বুক থেকে বনলতাকে কোথাও হারিয়ে যেতে দেবো না। একই মঞ্চে আমি একই নাটক তোমাকে আমি দুবার করতে দেবো না। রতি হারিয়ে গেছে, কিন্তু বনলতাকে আমার জীবন থেকে কোথাও হারিয়ে যেতে দেবো না। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? আপনার মেয়ে বনলতার অপহরণকারী আপনার মেয়ের সামনে দাঁড়িয়ে আছে, আপনার সামনে দাঁড়িয়ে আছে। এরপর আপনি একে ছেড়ে দেবেন? এটা আপনি শাস্তি দেবেন না? ছাড়বো না হেমন্ত মিত্র, এরা ছেড়ে দিলেও আমি কিন্তু তোমাকে ছাড়বো না। অরণ্য! এই অরণ্য গাঙ্গুলি যখন এসে গেছে, জবাব তোমায় দিতেই হবে। আমায় অ্যারেস্ট করছেন কোন অপরাধে? বনলতাকে অত্যাচার করে হরণ করে অপরাধে। এ আপনি কি বলছেন কাকিমা? এ আপনি কি বলছেন? সেই কোন ছোট্টবেলায়, কোন ছোট্টবেলায় আমার মার আপনি দুজন মিলে বনলতাকে আমার বাধ্য হত্যা করেছিলেন। সেই বনলতাকে আমি বিরোধ করেছি, আমি তার সর্বনাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সেই শয়তান। ওই হেমন্ত মিত্রের শিষ্য কাল যখন অজ্ঞান অবস্থায় বনলতাকে হেমন্তর বাগান বাড়ি থেকে তার গাড়িতে তোলা হচ্ছিল, সেখানে তো তুমিও দাঁড়িয়েছিলে। আজ দিদি বেচে টাকা নিচ্ছ বিনয় বাবু, কাল নিজের বউ বেচে বড়লোক হতে পারবে তো? অজ্ঞান অবস্থায় বনলতাকে আমি আমার গাড়িতে তুলেছি। কে দেখেছে শোনবেন? সেই দৃশ্য কে দেখেছে? সেই দৃশ্য দেখেছে মাত্র দুজন, একজন ওপরওয়ালা ঈশ্বর আর একজন মর্তের শশী কনস্টেবল। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। আমি তোমায় কখনই কথা বললাম? আরে এখন সব আমার দোষ। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। শশী, কাল যখন ধুমজালের মোড়ে আমি দাঁড়িয়েছিলাম, তুমি ছুটতে ছুটতে এসে আমাকে বললে না, বাঁচাও অরণ্যরা বাঁচাও, তুমি তোমার বনলতাকে বাঁচাও। আমি তোমার কথা শুনে ঊর্ধ্বশ্বাসে সেখানে ছুটে গেছি, তুমি বলনি বিনয় সেখানে দাঁড়িয়েছিল। আর এখন বলছো তুমি এসব দেখোনি, এসব কথা আমাকে বলনি। আমি কি পাগল? রে বাপরে, কালকে রাতের ঘটনা আমি আজকে সকালে ভুলে যাব? কালকে রাতে তো তোমার সঙ্গে আমার দেখা হয়নি, তাহলে কেন তুমি আমার নামে সব মিথ্যে কথা বলছো? কাল রাতে আমি কিচ্ছু দেখিনি স্যার, বিশ্বাস করুন, আমি কিচ্ছু দেখিনি। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিনয়, বিনয় তুমি চুপ করে আছো কেন? বলো বলো বলো, কিছু বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বলি অফিসার, আমাদের স্থির বিশ্বাস এই সেই শয়তান যে আমার দিদিকে লোভ করে দিয়েছে ধর্ষণ করার পর। হ্যাঁ হ্যাঁ অফিসার, হ্যাঁ, আমি 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 বনলতার মা হয়ে বলছি, আমার মেয়ে সর্বনাশ করেছে এই অরণ্য। আর আমার মেয়ে আমার বাড়ি থেকে বেরোবার সময় আমাকে বলে গিয়েছিল, মা, আমি অরণ্যের সঙ্গে শেষ বোঝাপড়া করতে যাচ্ছি। কিন্তু আমার বনলতা
আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কেটে। হ্যাঁ, জয়নারায়ণ বাবু চোখে পাথর হয়ে গেছে। নিয়ে যান অফিসার, নিয়ে যান, একে থানায় নিয়ে যান। এই শয়তানটাকে থানায় নিয়ে গিয়ে লকআপে পুরে রুলের পর রুল চালাবার অর্ডার দিন। আরে রুল বলে রুল, বহুদিনের জমা রাখ, হ্যাঁ, সুদ সমেত একেবারে উসুল করে নেবো। আর কত উসুল করবে তোমরা? তোমার মৃত্যু না দেখা পর্যন্ত। ওইটি হবে না সখা, অরণ্য গাঙ্গুলি এত সহজে মরবে না। তুমি আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছো, বাঁকা বাক্তির মেয়ের অতি বাক্তির সর্বনাশ করে তার কালি আমার গায়ে পিছন থেকে লাগিয়ে দিয়েছো। সবশেষে এই অরণ্যের চরম জায়গায় তুমি হাত দিয়েছো। বনলতাকে ছিঁড়ে এই অরণ্যকে তুমি মরুভূমি করে দিয়েছো। তোমার বাঁচবো হেমন্ত মিত্র, তোমার জীবনের শেষ পরিণতি লিখে দিতে আমি বাঁচবো। যত খুশি তুমি চিৎকার করো, তোমার এই চিৎকার, এই চাঁদের আলোতে এই জগতে ধ্বনিত হয়ে তোমার কানে ফিরে আসবে। বাবু, চিরকালের মতো ভুলে না। শোনো শোনো হেমন্ত মিত্র, আমার বুক থেকে বনলতাকে পৃথিবীর কোথাও তুমি লুকিয়ে রাখতে পারবে না। যদি মরি তো বনলতার পাশে বুকটা দেখতে চেষ্টা করবো, আর যখন মরবো ওই কলির খড়ত্তরের চাপে তোমার ওই পাপের ফুলটা মিশাতে পায়ের ধুলোয়। মনে রেখো আমি চিরদুর্লভ দুর্বিনী তুমি সন্দেহ, মহাপ্রলয় এর আমি নটরাজ, সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ মিত্রে, আমি দুর্বা, আমি ভেঙে করি সব চূর্মা, আমি অনিয়ম উৎশৃঙ্খল, আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা করি ভরা করি, আমি কর ফেলো, আমি ভীম ভাসে মার ভাই, আমি এলচুটি, আমি এলচুটি, আমি আমাদের সাথী, আমি আমাদের আমি বিশ্ববিদ্যালয়। 2 বছর পরের ঘটনা। দেখা করো গো, দেখা করো গো, দেখা করো। এই তিন সত্যি বলেই তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি ডাক্তারবাবু। কিন্তু বনলতাকে আমি যে এখানে দেখতে পাবো এ আমি বিশ্বাসই করতে পারি। কেন ডাক্তারবাবু? এই গরিবের নিন্দা বলি? আরে পাকেই তো পদ্ম ফুল ফোটে ডাক্তারবাবু। তাছাড়া পরস্পর থেকে 2 বছর হলে বনলতা দিদি হারিয়ে গেছে। এই 2 বছরে কত কিছু পাল্টে গেল। আর বনলতা দিদির জীবন আর বনলতা দিদি পাল্টাবে না। তাই তো 2 বছর হয়ে গেল বনলতা আমাদের পরস্পর থেকে হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে আমিও তো প্রায় 6 মাস হলো হাল ছেড়েই দিয়েছিলাম। কিন্তু বনলতা আমি ভেবেছিলাম চিরকালের জন্য বুঝবা হারিয়ে গেল। আরে ডাক্তারবাবু, এই দুনিয়াটাই গোল। তাই এই কলকাতার মাঝে এই রাস্তা, এই পরস্পর থেকে হারিয়ে যাওয়া এই রথের বাগদির সাথে তোমার দেখা হয়ে গেল। আমার সামনে যেমন হেমন্ত মিত্রের কুকর্মের কথাগুলো বললে তুই বনলতাকেও সেসব নিশ্চয় বলেছি। আমি বলেছি ডাক্তারবাবু। আর সেসব কথা সেই বনলতা দিদির কাছ থেকে আমি শুনি। শুনবো বই কি, আগে তাকে আমি দেখিনি। বনলতাকে যে আমি ফিরে পাচ্ছি, আমি যে এখনো নিজেকেই বিশ্বাস করতে পারছি না। কিন্তু বনলতা দিদিকেই যে ফিরে পাচ্ছ, তাই বা কে জানে বলো তো? নদী হ্যাঁ, একটা মানুষ 2 বছর আগে আর 2 বছরের পরে, তা আকাশ পাতাল ফারাক ডাক্তারবাবু। হয়তো তার মানুষটাই থাকে, কিন্তু ভেতরের মানুষটা আগের মতো থাকে না ডাক্তারবাবু, আগের মতো থাকে। এসব কি বলছিস তুই? হ্যাঁ ডাক্তারবাবু, আমি রাস্তাতেই বলেছি ডাক্তারবাবু। বনলতা দিদি তোমাকে সব কথা বলবে। আমি তোমাকে একটা কথা বলবো। কিন্তু কোথায় সেই বনলতা? তুই যে
দিয়ে ডাকতে পাঠালি, ওই সে তো এখন এলো না। তাহলে তুই কি আমার সঙ্গে ঠাট্টা করছিস? তাহলে এই আমাদের পরস্পরের বড়তা এখানে নেই? আরে শুনে গো ডাক্তার বাবু, তোমাদের পরস্পরের বনলতা এখানে ছিল, এখানে আছে, আর চিরকাল এখানেই থাকবে। ওই দেখো কে আসছে গো, তোমাদের পরস্পরের বনলতা দিদি এখানে আসছে, দেখো। জোড়াইতে চায় আমি পরস্পরের ডাক্তার সান্নাল। ডাক্তার বাবু, আপনি সেই পরশপুর থেকে আপনি আমার পরশ পেতে এসেছেন, তাই না ডাক্তার বাবু? বনলতা, জাস্ট শাট আপ। ওই নাম এখানে একদম উচ্চারণ করবেন না ডাক্তার বাবু। সে ইজ ডেড। সে একদম মারা গেছে ডাক্তার বাবু। এখন তার নাম হলো মুক্তমালা। মুক্তমালা, চন্দ্রকলা, শশীকলা, আর কত কত নাম। দিন না ডাক্তার বাবু, আপনি আমাকে এখানে নাম দিয়ে দিন না। আমি কাকে দেখছি? আপনি এখনো জানেন না কাকে দেখছেন ডাক্তার বাবু? আপনি যাকে দেখছেন সে হলো আপনাদের ডাক্তারদের পরিভাষায় একটা সেক্স ওয়ার্কার। আপনি যাকে দেখছেন ডাক্তার বাবু সে হলো ওই খবরের কাগজে যৌনকর্মী। আপনি যাকে দেখছেন সে হলো এই সাধারণ মানুষদের ভাষায় একটা পেশা। আমার প্রতি মাসের ভাড়া হলো 2000 টাকা ডাক্তার বাবু। তার সঙ্গে আপনি কত টাকা এনেছেন ডাক্তার বাবু? চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। সেই বনলতা, চুল তার কবেকার সাবস্তির কারুকার্য, তুমতিদূর সমুদ্রের হাল ভাঙি, অতি দূর সমুদ্রের পর হাল ভাঙা যে নাবিক হারাইছে দিশা। ওই সবুজ ঘাসের
ওই তখন সে চোখে দেখে দারুণ ঝিলির ভিতরে তেমনই দেখেছি তাদের অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলে, কোথায় ছিলে, কোথায় ছিলে ডাক্তার বাবু? এতদিন আপনি কোথায় ছিলেন? হেমন্তর ব্যক্তি আমাকে ধর্ষণ করলো। সেই ধর্ষণ অবস্থায় গাড়িতে চাপিয়ে আমাকে সেখানে জোর করে নিয়ে এলো। সেখানে আমাকে ডাক্তার ইঞ্জেকশন দিল, জ্ঞান রইল কিন্তু আমার শক্তি রইল না। ডাক্তারবাবু চোখ দিয়ে আমার ছল গড়ালো কিন্তু প্রতিরোধ করার মতন হাতটা আমার উঠল না। ডাক্তারবাবু একের পর এক, একের পর এক এরকম রক্ত এসে আমার দেহটা কিন্তু আমি গলা দিয়ে একটা স্বরও পেলাম না। ডাক্তারবাবু আমি অরণ্য বলে কত চিৎকার করেছি, তুমি শুনতে পাচ্ছ না? আমার অরণ্যর কানে সেই ডাক পৌঁছায়নি। ডাক্তারবাবু ধার বদলে এসেছিল ওই তারা, একে একে আমার সারা শরীরটাকে দেহটাকে কামড়ে কামড়ে খেয়েছে। আমি যখন প্রতি রাতে দেখেছি তখন তারা বলেছে তোমার চোখের কোণে সেই জলটা আরো কত সুন্দরী না লাগে। চুপ করো, চুপ করো বোন, চুপ করো। হ্যাঁ ডাক্তারবাবু। তারপর আমি একদম চুপ করে সব সইতে সইতে চোখের জলে আমি আমার বিছানা পেঁচিয়েছি। ডাক্তারবাবু এই মহানগরীর আমার চোখের জলে ভেসে গেছে। এই বস্তির গলিগুলো নোংরা কিন্তু এই মহারানীর এই মহলটা কিন্তু একদম যমুনার পার। আমি হলাম সে রাধিকা আর রতি বাগদি হলো আমার ললিতা সখী। এখানে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর খালি বলে যে দিদি তুমি পালাও, তুমি পালাও, তুমি এখান থেকে পালাও, পালাও, কিন্তু আমি পালাইনি কেন জানেন ডাক্তারবাবু? আমি কেন মরতে পারিনি তুমি জানো ডাক্তারবাবু? তোমার জন্য অরণ্য যে আজও চুপ করুন ডাক্তারবাবু, আপনি চুপ করুন। অরণ্য যাকে ভালোবাসত সেই বনলতা ছিল সাবিত্রী, সতী, সীতা দেশের মেয়ে। আজকের বনলতাকে যে দেখছেন ওই অরণ্যর ভালোবাসার বনলতা অপবিত্র হয়ে গেছে আর সেই অরণ্যের ভালোবাসা দেখবেন বেলুনের মতন চুপসে গেছে। ডাক্তারবাবু না না, ছি 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 ছি, অরণ্যর নাম এই পাপ মুখে আমি কিছুতেই উচ্চারণ করবো না। ডাক্তারবাবু একদিনও ভগবানের মতন মানুষটার নাম আমার মুখে উচ্চারণ করেছি এই অপবিত্র মুখে। তাই হয়তো আমি ওই দেবতার মতন মানুষটাকে অপবিত্র বলেছিলাম বলে একদিন, তাই জন্য হয়তো ওই স্বরূপ ভগবান আমাকে এত বড় শাস্তি অপবিত্র বানিয়ে দিল। সুখে থাক অরণ্য, অনেক অনেক সুখে থাক। ওই বনে সুখে সংসার করুক, লক্ষ্মীর মতন বউ ঘরের আসুক আর দাদা বৌদির হাত ধরে ওই
ওই নিজের বাড়িতে ওই লক্ষ্মী বউকে নিয়ে তাদের কোলে আসবে একটা সুন্দর ফুটফুটে সন্তান, আর আমি জলে ফেলে দেওয়া ওই জবা ফুলের মতন ভাসতে ভাসতে ঘাটে 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 আমি ভেসে বেড়াবো ডাক্তার বাবু। মনের মধ্যে আমি হাতড়ে হাতড়ে আর দুটো হাত জোর করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যে ঈশ্বর অরণ্যের জীবনের যত দুঃখ যত কালিমা তুমি সব দূর করে দাও। তুমি ওকে ভালো রেখো ঠাকুর, তুমি ওকে ভালো রেখো। একটিবারের জন্যেও এই বনিকা, এই বনিতা বনলতা ওই ধারাপুরের ছায়ায় কিছুতে হাত বাড়াবে না ডাক্তার বাবু, একটু হাত বাড়াবে না। আমি তোমায় আজকে একটা অভাবনীয় ঘটনার কথা শোনাবো বনলতা। কি শোনাবেন ডাক্তার বাবু? অরণ্যর বিয়ে হয়ে গেছে একটু? না, আজ থেকে 2 বছর আগে অরণ্যর জেল হয়ে গেছে। কি বলেন ডাক্তার বাবু? অরণ্য জেলে? হ্যাঁ, আর কোন অপরাধে তার জেল তা তুমি জানো? তোমাকে ধর্ষণ করে নীরব করে দেওয়ার অপরাধে। না! এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। কিন্তু তাই হয়েছে। হেমন্ত মিত্রের সাজানো অভিযোগে তোমার ভাই বিনয় আর তোমার মা তারা একযোগে অভিযোগ করেছে। বলছেন আপনি ডাক্তার বাবু, কি বলছেন? হ্যাঁ বনলতা, হ্যাঁ, তোমার মা, তোমার ভাই বিনয় হেমন্ত মিত্রের সঙ্গে গলায় গলা মিলিয়ে অভিযোগ করেছিল নদীর মতো তোমার সর্বনাশ করে তোমাকে উধাও করে দিয়েছে ওই অরণ্য। কিন্তু কিন্তু অনলদা কি করছিলেন? তিনি আদালতে যাননি কেন ডাক্তার বাবু? অরণ্যর দাদা অনল গাঙ্গুলি আদালতে গিয়েছিলেন, তবে ভাইকে বাঁচাতে নয়, ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে তার সাক্ষী আর তোমার বাবা মার ভাই বিনয়ের অভিযোগে অরণ্যের 2 বছরের জেল হয়ে গেল। আর বৌদি, বৌদি কিছু করেননি? অরণ্যকে ছাড়িয়ে আনবার জন্য আদালতে উকিল লাগাতে তার গায়ের সমস্ত গয়না আমার হাতে তুলে দিচ্ছিলেন। বৌদির স্নেহ আসলে দেওরের সঙ্গে খারাপ হওয়ারই লক্ষণ। এই কথা নিজের কানে শুনে আর তিনি তার গয়না আমার হাতে তুলে দিতে পারেননি। বোধহয় কোনো মহিলাই এই গয়না আর তুলে দিতে পারেন না। ডাক্তার বাবু, আমার আমার এই গয়নাগুলো কিন্তু আমার শরীর বেচা ধন, আমি নিজে নিজে রোজগার করেছি, কারোর দয়ার দান নয়। আপনি এই গয়নাগুলো নিয়ে আপনি যেমন করে পারেন অরণ্যকে ফিরিয়ে নিয়ে আসুন। তার দরকার হবে না বোন, অনেক খুঁজতে খুঁজতে আজ থেকে 6 মাস আগে আমার এক উকিল বন্ধুর সন্ধান পেয়েছি। সেই দয়া পরবশ হয়ে বিনা পরিশ্রমে অরণ্যের জন্য মামলাটা লড়তে রাজি হয়েছে। খুব শীঘ্রই অরণ্য জেল থেকে খালাসও পাবে। কিন্তু সেদিনও আমার মনে হয়েছিল, আর আজও মনে হচ্ছে, জেল থেকে ফিরে অরণ্য কোথায় যাবে, কেনই বা যাবে, আর কার কাছেই বা যাবে, যাকে চোখে দেখবার জন্য সে বেঁচে থাকতো সেই বনলতাও আজ আর পরস্পর অরণ্যের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে তাকে রিক্ত নিঃস্ব করে দিয়েছে তারই অরণ্যের বন্ধু ওই হেমন্ত মিত্র। এবার তো
আমি হয়তো ওই অরণ্যের বুকিয়ে পিছিয়ে তার চাবুকের ঘাতগুলো আমি কিছুতেই মিটিয়ে দিতে পারবো না। তার গায়ে যে কলঙ্কের দাগ আছে সেগুলো হয়তো আমি মিটিয়ে দিতে পারবো না, কিন্তু আমার স্নেহ ভালোবাসা দিয়ে ওর গায়ে যে মিথ্যে কলঙ্কের দাগটা লেগেছে সেই দাগটা হয়তো আমি ধুয়ে দিতে পারবো। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ, আমি আমার অরণ্যর কাছে ফিরে যাবো ডাক্তারবাবু। আমি পড়ার এর সাথে খেলবো,